সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি এবং বিএনপির অস্বস্তি, বিএনপির অন্তর্জ্বালা। ৮০ দশকের পুরাটা জুড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারণে বেগম জিয়া তার আপসীন নেতৃত্বের কারণে আপসীন নেত্রী হিসেবে খেতাবপ্রাপ্ত হন। তাকে সবাই সারা দেশে আপসীন নেত্রী হিসেবে চিনে। স্বৈরাচারের পতনের পর শহরের সেকুলার বাঙ্গু সুশীলরা একটা ধারণা দিতে চেষ্টা করছিল যে ৯৯ যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এবং আওয়ামী লীগের মধ্যে এই পারসেপশনটা একেবারেই বদ্ধমূল হয়েছিল। শেখ হাসিনা নিজেও বলতেন যে বিএনপি 10টার বেশি সিট পাবে না, কিন্তু দেশের মানুষ এই ধারণাকে পাল্টে দিয়ে বিএনপিকে ব্যাপকভাবে জয়যুক্ত করে, অবাক করে দিয়ে বিএনপির সংসদে ১৪০টি আসন পায় এবং জামাত ইসলামী পায় 18টা। আওয়ামী লীগ 80 কম বেশি এরকম কিছু আসন পায়। বিএনপি জামাতের নিরঙ্কুশ সমর্থনে, নিঃশর্ত সমর্থনে সরকার গঠন করে। উল্লেখ্য যে এর আগে ডাকসুতে নির্বাচন হয় এবং ছাত্রদলের ভূমিধস বিজয় হয়। আসলে মূলত তখন যে বিএনপির জোয়ার চলতেছিল এবং খালেদা জিয়ার যে এক ব্যক্তিত্ব গড়ে উঠেছিল, তার পরিপ্রেক্ষিতেই ছাত্রদের মধ্যেও এর একটা প্রভাব পড়ে এবং ছাত্রদল ব্যাপকভাবে জয়লাভ করে। ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করার পরেই যে কাণ্ডটা ঘটায় তারা, সেটা হলো যে বামপন্থী ছাত্রদলের সাথে মিলিয়ে, ছাত্রদলগুলির সাথে মিলিয়ে তারা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের নামে ছাত্র শিবিরকে কার্যত নিষিদ্ধই করে এবং তাদের উপরে অত্যাচার নির্যাতনকে একটা বৈধতা দেয় এবং এক পর্যায়ে এটা হত্যাযোগ্য করে তোলে। তো এইটি হলো ছাত্রদলের একটা চরিত্র তখন এটি ব্যাপকভাবে আসেনি সামনে বিএনপির জোয়ারের কারণে। আর বিএনপি জামাতের সমর্থনে ক্ষমতায় যেয়ে তারাও আরেকটা কাণ্ড ঘটিয়ে ফেলে, যে জামাতের কারণে তারা সরকার গঠন করতে পারলেও সেই জামাতের আমিরকে তারা জেলে ঘাতক দালাল নির্মূল কমিটির চাপের কারণে, ইন্ডিয়ার চাপের কারণে। এটা ছিল ছাত্রদলের গণতান্ত্রিক ইতিহাস, গণতন্ত্র চর্চার নমুনা। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের চরিত্র এবং ছাত্রলীগের চরিত্র আসলে মূলত একই রকম, মুদ্রার এপিটোপিট। বস্তুত সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, ফাও খাওয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, হেন কোনো অন্যায় অপকর্ম নাই যে এই ছাত্র সংগঠন দুটি করে না। এই ধরনের সমস্ত অন্যায় এই দুই ছাত্র সংগঠনই সমান তালে করছে তাদের ইতিহাস। তাদের মুরব্বী সংগঠন যখন ক্ষমতায় থাকে তখন তাদের চরিত্রটা এরকমই প্রকাশ পায়, যখন থাকে না তখন তারা একটু নীরব থাকে, কিন্তু মূল চরিত্র তাদের কোনোভাবেই কোনো সময় পাল্টায় না। আর 2080 দশকের এটা 90 দশকের শুরু থেকেই একেবারে 2006 সাল পর্যন্ত আমরা এটা অবজার্ভ করে আসছি। পরিতাপের বিষয় হলো যে আওয়ামী লীগ বা বিএনপি কেউই তাদের ছাত্র সংগঠন যে আদর্শ, নৈতিকতা সুদৃঢ় করে তোলা এবং তাদের নেতৃত্ব করার একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে দেখা কিংবা ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার যে প্রতিষ্ঠান হিসেবে এই সংগঠনগুলিকে তারা আসলে নার্সিং করেনি। যে নৈতিক আদর্শবাদী নেতৃত্ব গড়ার কারখানা হলে এই ছাত্র সংগঠনগুলো, আসলে সেটা সেইভাবে তারা গড়তে দেয়নি তাদের কোটারি স্বার্থের কারণে, তাদের দলীয় স্বার্থের কারণে। তারা এই সংগঠনগুলিকে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে, তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে এটি ব্যবহার করেছে। তাদেরকে কখনোই স্বাধীনভাবে চলতে দেয়নি এবং তাদেরকে আদর্শিকভাবে গড়ে তোলার কোনো পরামর্শ, কোনো কর্মসূচি, কোনো ধরনের নেতৃত্বই তারা দেয়নি। তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিল করার তাদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে, তাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে এবং ছাত্র সংগঠনগুলো সেভাবে ব্যবহৃত হয়ে আসছে। এর নেতৃত্বে যারা থাকছে তারা হয়তো কিছু সুবিধা পেয়েছে এবং তারা সুবিধা নিয়েছে এবং এক পর্যায়ে এই সমস্ত কাজ করার কারণে এই ছাত্র সংগঠনগুলোর চরিত্রটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে যায়। তারা এই নৈতিকভাবে এতই দেউলিয়া হয়ে যায় যে তারা চুরি, ছিনতাই, ডাকাতি এবং এমন কোনো কোনো অপকর্ম নাই যে তারা করে নাই।
এবং বিশ্ববিদ্যালয়ে যেখানে মানুষ একসময় এটাকে সম্মানের চোখে দেখত, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তারা রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময় তাদেরকে ছিনতাই করত, তাদের উপরে ডাকাতি করত। এবং আল মাহমুদ এর থেকে বিরক্ত হয়ে একটা কবিতায় লিখছে, কদর রাতের প্রার্থনায় কবিতায় আল মাহমুদ বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম। তখন এটি নিয়ে খুব সমালোচনা হয়েছিল। তাকে বলছিল সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই কারণে এই কথা বলছে। কিন্তু তার এই কবিতাটি প্রকাশ হওয়ার কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শত শত অস্ত্র উদ্ধার হয়েছে। তখন মানুষ বলছে যে আল মাহমুদ ঠিক কথাই বলেছিল। আর এই অস্ত্রগুলো কে রাখছিল? এখানে আরেকটা কথা না বললেই নয় যে এই দেশের বামপন্থী ছাত্র সংগঠনগুলা প্রথম হলো এই নৈতিক অবক্ষয়ের প্রধানতম কারণ। তারা নৈতিক অবক্ষয়, তাদের আদর্শই ছিল যে বন্দুকের নলি ক্ষমতার উৎস। এই যে তাদের অনৈতিক একটা দর্শন ফলো করছে, যার কারণে তারা স্বাধীনতোত্তর বাংলাদেশে অস্ত্রের রাজনীতি করছে ছাত্র সংগঠনগুলা। আর তখন থেকে অস্ত্রের ঝঞ্ঝানি এবং বিশ্ববিদ্যালয়গুলো লাশ পড়ার ইতিহাস। সেই ধারাবাহিকতায় ছাত্রদল গড়ে ওঠে জিয়াউর রহমানের হাত ধরে, এবং তিনিও এটাকে আসলে যে সত্যিকার অর্থে একটা আদর্শবান দল হিসেবে গড়ে উঠবে এই সময় উনি তেমন পাননি। যার কারণে এই দলগুলোর মধ্যে আসলে সত্যিকার অর্থে মানুষ গড়ার বা নেতৃত্ব গড়ার সত্যিকার কোনো কর্মসূচি নেই। এরা ক্ষমতা নির্ভর রাজনৈতিক দল হিসেবেই এতদিন চলে আসছে। আজ ছাত্রলীগের নাম শুনলে মানুষ ঘৃণা করে, তেমনি ছাত্র দলের নাম শুনলেও ছাত্ররা আসলে ছাত্রদলকেও ঘৃণা করে, মনে মনে সামনে হয়তো কিছু বলে না। কিন্তু দুইটার চরিত্র যেহেতু মুদ্রার এপিঠ ওপিঠ, কোনো পার্থক্য নাই। ক্ষমতায় গেলে ওরাও সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, আর এই ছাত্রদলও দখলবাজ। কিন্তু 24-এর পর, পরিবর্তনের পর ছাত্র দলের প্রতি কিংবা বিএনপির প্রতি মানুষের একটা সহানুভূতি ছিল। নির্যাতিত দল হওয়ার কারণে মানুষের একটা পারসেপশন ছিল যে এতদিন হয়তো মানুষের স্মৃতির পর থেকে ভুলে গেছিল যে এগুলোর শ্রেণী চরিত্র এরকম। কিন্তু 24-এর পর পরিবর্তনের পরে ছাত্র দলের যে এই যে টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী, মানে এমন হেন কোনো অপকর্ম নাই, ছাত্রদল, যুবদল, বিএনপি একেবারে লেগে পড়ল। সংঘক্রমে মানুষের মধ্যে একটা পারসেপশন হইল যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ছাত্রদল আবার এই সন্ত্রাসী, হল দখল, চাঁদাবাজি, ফাও খাওয়া এরকম কাজগুলা করবে। এর প্রমাণস্বরূপ ছাত্ররা তো দেশের সবচেয়ে সচেতন অংশ। 24-এর সবচাইতে বেনিফিশিয়ারি হলো বিএনপি। 75-এর যেমন 100% বেনিফিশিয়ারি বিএনপি ছিল, এবং 75-এর যে বিপ্লবের নায়কদেরকে বিএনপি আসলে কোনো রক্ষা করেনি, এবং তাদের সাথে গাদ্দারি করেছে বিএনপি। এই গাদ্দারি করার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চে যেতে তাদের ফাঁসি হয়েছে। বিএনপি তাদের কোনো হেল্প করেনি। আওয়ামী লীগ প্রথমবার এসে এদেরকে বিরুদ্ধে মামলা দিয়েছিল, কিন্তু মামলাগুলো শেষ করতে পারেনি। এর মাঝখানে বিএনপি একবার ক্ষমতায় আসছিল, এই মামলাগুলো নিষ্পত্তি করেনি। অর্থাৎ 75-এর বিপ্লবীদের ফসল ভোগ করছে বিএনপি, কিন্তু 75-এর বিপ্লবীর পক্ষে বিএনপি দাঁড়ায়নি। বিএনপির এটা একটা চরম গাদ্দারি এবং এটা একটা বোকামিও। রাজনৈতিক দল হিসেবে সুফল ভোগ করতেছে, তাদেরকে রক্ষা করার কোনো চেষ্টা করেনি। এইটাই যে কথায় বলে না, যার হিসেবে ওসিলায় সিন্নি খেলে মোল্লা চিনলা না, বিএনপি এরকম দল। 24-এর গণ অভ্যুত্থানের পর বিএনপির সবচাইতে বেনিফিশিয়ারি দল, 80% বেনিফিশিয়ারি হলো বিএনপি 24-এর। 24-এর বিপ্লব না হলে পরে তারেক জিয়া দেশে আসতে পারতেন না, তারেক জিয়ার মামলা শেষ হতো না, বেগম খালেদা জিয়া জেল হতে মুক্তি হইতে পারতেন না, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারতেন না, এই সম্মান নিয়ে মৃত্যুবরণ তার হইতো না। আর নেতাকর্মীদের লক্ষ লক্ষ মামলা তারা রেহাই পেতেন না। 24-এর কারণে এটা হয়েছে। 24-এর এই যে 24-এর যে শহীদ যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এদের এই জীবনদানের কারণে বিএনপি আজ বুক ফুলিয়ে নির্বাচনের কথা বলতে পারতেছে। এই নির্বাচন 29 সালে শেখ হাসিনা ওইরকম সাজানো নির্বাচন করত। আজ বিএনপির এই বিপ্লবকে বুকে ধারণ করার কথা ছিল, অথচ এই বিএনপি যখন এই বিপ্লব জুলাইতে চলে, অর্থাৎ 20 তারিখের দিকে মনে হয় জুলাই, তখন বিএনপি বলল যে, এই ফখরুল ইসলাম সাহেব বলল যে আমরা এই কোটা বিরোধী আন্দোলনের সাথে আমরা নেই, আমরা এখনই সরকার পতনের কথা ভাবতেছি না। এই কথাটা নির্যাতিত নিপীড়িত মানুষের অন্তরে এমন তীরের মতো মানে বিঁধল যে এই লোক কি বলে, এটা যে যারা নির্যাতিত হচ্ছিল এই 16 বছর যাবৎ,
অথচ এই সরকারকে পতনের বেলা করতেছে না, ভাবতেইছে না বিএনপি। এটা ছিল একটা চরম একটা অদূরদর্শী এবং মানে সিদ্ধান্ত এবং অদূরদর্শী কথা, যার কারণে মানুষ বিএনপি এই 24-এর নেতৃত্ব দিতে পারেনি, বড় দল হওয়া সত্ত্বেও। ছাত্রদল হয়তো তারা মাঠে ময়দানে থাকছে, কিন্তু নেতৃত্বের আসনে তারা ছিল না। বিএনপি 24-এর পট পরিবর্তনের পরে, 24-এর বিপ্লবের পরে বিএনপি বেনিফিশিয়ারি হলো, কিন্তু যে এই পট পরিবর্তন হলো, যে এই বিপ্লব হলো, দেশ আবার পুনর্বার স্বাধীন হলো, সেই বিপ্লবকে বিএনপি ধারণ করতে পারলো না। যখন দেশ সংস্কারের জন্য সরকার এগিয়ে আসলো, তখন বিএনপি পদে পদে এই সরকারকে বাধা দিল, সংস্কারের বাধা। প্রত্যেকটা সংস্কারই বিএনপি পদে পদে বাধা দিয়েছে, এবং এতে করে একটা পারসেপশন সারা দেশের সব মানুষের মধ্যে হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এর অন্তর্নিহিত কারণটা আসলে মূল কি? কেন বিএনপি সরকার এই সংস্কারে বাধা দিচ্ছে? বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে শুধু তাদের কোটারি স্বার্থের কারণে, এবং যে তারা যে আজীবন যে অনৈতিক রাজনীতি করে আসছে, দুর্নীতিগ্রস্ত রাজনীতি করে আসছে, এই দুর্নীতিকে টিকিয়ে রাখার জন্য তারা এই সংস্কারে বাধা দিচ্ছে। এটা পরিষ্কার বুঝতে পারলো সারা দেশের মানুষ, এবং এর ঢেউ যেয়ে লাগলো বিশ্ববিদ্যালয়গুলোতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝতে পারলো যে বিএনপি যেহেতু সংস্কার বিরোধী, বিপ্লব বিরোধী, এবং বিপ্লবের সৈনিকরা নেক্সট টাইমে যে এই সংস্কার যদি না হয়, তাহলে বিপ্লবীরা ফাঁসির মঞ্চে যাবে, বিপ্লবীরা যাইতে বাধ্য হবে। তো সঙ্গত কারণে ছাত্র সমাজের মধ্যে এই ধারণা হলো যে বিএনপি যে নেচারের, এই নেচার তো ছাত্র দলের হয়, কারণ বিএনপির কেন্দ্রীয় সংগঠন ছাত্র দলকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, এবং এদের শ্রেণী চরিত্রের কোনো চেঞ্জ হয় নাই। এদের দখলবাজি কিংবা পুরানো রাজনীতি বন্দোবস্ত, এতে এরা কোনো পরিবর্তন চিন্তাও করে না, আশাও করে না। সঙ্গত কারণে ছাত্র সমাজের দিকে প্রত্যাখ্যান করলো। একে একে 5টি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে ভরাডুবি, এর মূল দায়িত্ব হলো বিএনপির। বিএনপির চরিত্র চেঞ্জ হয়নি, বিএনপির নৈতিক চরিত্র চেঞ্জ হয়নি, বিএনপি সংশোধন বিরোধী, বিএনপি সংস্কার বিরোধী, যার কারণে এই ঢেউ যায় লাগছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভরাডুবি। ছাত্রদলের চরিত্র সেম, এদের নতুন কোনো চিন্তা নাই, এরা ওই তারেক জিয়ার দিকে চেয়ে থাকে, তারেক জিয়া দিয়ে নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুযায়ী তারা চলবে। তাদের কোনো চিন্তা চেতনা এবং পরিকল্পনা, নতুন কোনো কর্মসূচি ছাত্রদের জন্য, কোনো ওয়েলফেয়ার পলিটিক্স কিচ্ছু তাদের নাই। সঙ্গত কারণে ছাত্র সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করছে। এই জন্য বিএনপির ছাত্রদল নির্বাচনকে ভয় পায়। আর এই ছাত্রদল এবং ছাত্রলীগ আসলে মূল দলের আসলে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে আজীবন। তার বড় প্রমাণ হলো যে এই যে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করা, এটি বিএনপি নির্দেশে এই ছাত্রদল নির্বাচন অফিস ঘেরাও করছে। এটি লাঠিয়ালগিরির একটা বড় প্রমাণ। তো বিএনপি যতই এই নির্বাচন নিয়ে এখন অস্বস্তিতে থাকে, বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো বন্ধ করার চেষ্টা করতেছে, যে আসলে বিএনপির নির্বাচন ভীতি, ছাত্রদল নির্বাচনকে ভয় পাচ্ছে। এখন এই নির্বাচনের কথা শুনলেই তারা চমকে ওঠে, বিশ্ববিদ্যালয় নির্বাচনের কথা শুনলে তারা চমকে ওঠে, তারা ভয়ে কাঁপতে থাকে। এখন এই যতই তারা এই নির্বাচনের নিয়ে অস্বস্তিতে ভুগুক, তাদের নৈতিক চরিত্র, তাদের শ্রেণী চরিত্র না বদলাইলে পরে, এবং এটি উল্লেখযোগ্য দৃশ্যমান যদি কোনো পরিবর্তন তারা না করতে পারে, তাদের এই অস্বস্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। সুতরাং এটি বলাই যায় বিএনপির অনৈতিক আচরণ এবং দুর্নীতির মধ্যে নিহিত আছে ছাত্রদলের পরাজয় এবং ভরাডুবি। এটা অনেক বুদ্ধ মানুষ এই কথা বলতেছে। কাজেই তারা যদি নিজেদের সংশোধন না করে এবং মানুষের মধ্যে যদি পারসেপশন সৃষ্টি করতে না পারে যে তারা পরিবর্তনকামী, সংস্কারপন্থী, এবং তারা নূতনত্বের দাবিদার, এই তারুণ্যের এই পালস যদি তারা বুঝতে না পারে, তাদের রাজনীতি এখানেই শেষ হয়ে যাবে। ধন্যবাদ দর্শক শ্রোতাকে। আল্লাহ হাফেজ। চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। জি, আল্লাহ হাফেজ।